পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধায় সারা বিশ্বে কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত রয়েছে। বাংলাদেশীয় মহান মুক্তিযুদ্ধের পর থেকেই এই ব্যবস্থা শুরু হয়। তবে 2018 সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হয়। এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিল করে। সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্ট। প্রতিবাদে আবারও শুরু হয়েছে আন্দোলন। আদালতের সঙ্গে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চান। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এই ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে সাম্প্রতিক সমীকরণেই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সম্মানিত আলোচক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আমাদের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যেটি বললাম যে কোটা আন্দোলন নিয়ে আজকে আলোচনা করব, আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাইব, এই যে কোটা আন্দোলনকারীরা তারা আন্দোলন করছেন, আবার মুক্তিযোদ্ধার সন্তানরা দাবির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? কোটা প্রথা চলে আসছিল 1972 সাল থেকে। জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান প্রণয়নের আগেই বিশেষ সার্কুলারের মাধ্যমে কোটা প্রথা প্রণয়ন করেছিলেন। তারপর বিভিন্ন সময় কিন্তু এর সংস্কার হয়েছে। মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে কোটা পদ্ধতি চলে আসছিল এবং এই কোটায় যে সবসময় কোটা পূর্ণ হয়েছে তা কিন্তু না। আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স নেন পিএসসি বা অন্যান্য প্রতিবেদন থেকে, তাহলে দেখবেন যে কোনো কোনো বছর বিসিএস পরীক্ষায় কোটা পরিপূর্ণ হয়েছে হয় 5%, 2%, 1%, সর্বোচ্চ 12% পর্যন্ত পাওয়া যায়। 30% কিন্তু কখনোই পূর্ণ করা হয় নাই। আর যখন অন্য সরকারের আমলগুলি ছিল, বিশেষ করে জিয়া রহমানের এরশাদের সময়, তখন তো উল্টা হয়েছিল যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি নিতে গেলে তাদেরকে উল্টা চাকরি দেওয়া হতো না। তো সেই পরিস্থিতি যখন শেষ হলো, এখন তারা কোটা বিরোধী আন্দোলনে নেমেছে। এবং আপনাদের সেই 2018 সালের প্রেক্ষাপট মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী তখন বিরক্ত হয়ে সংসদে বললেন যে কোটা প্রথা থাকবে না। তখন একটা হাই পাওয়ার কমিটি হলো 7 জন সিনিয়র সচিবকে নিয়ে, এবং তারা একটা প্রতিবেদন পেশ করে বললেন, একটা স্ট্যাটিস্টিক দিলেন ওই 72 সাল থেকে এই পর্যন্ত যা হয়েছে সব মিলে সুপারিশ করলেন যে ঠিক আছে কোটা প্রথা বাতিল করা হোক। 2018 সালে প্রজ্ঞাপন জারি করে কোটা প্রথা বাতিল করা হলো। তারপর মুক্তিযোদ্ধার সন্তান 7 জন মিলে রিট পিটিশন দায়ের করলো। সেই রিট পিটিশনের প্রেক্ষিতে 1 সপ্তাহ আগে যে রায় হলো, সেই রায়টি আজকে অপারেটিভ পার্ট, যেটা কার্যকরী অংশ প্রকাশ হয়েছে। সেই রায়ের পরে আবার আন্দোলনকারীরা মাঠে নামলো। তারা কোটা প্রথা বাতিল চায়, সংস্কার চায়, বাতিল তো না, সংস্কার চায়। তো আমরা এর বিরুদ্ধে মানে অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে সিএমপি বলি আমরা এটাকে, সিভিল মিসলেনিয়াস পিটিশন ফর লিভ টু আপিল, ওটা দায়ের করলেন। তখন আপিল বিভাগ বললেন যে পূর্ণাঙ্গ রায় আসার পরে আমরা আদেশ দিব, ওই দিন নট টুডে করে দিলেন। তারপর পরিস্থিতি বুঝে আমিও একটা সিএমপি ফাইল করলাম সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে। 2টা সিএমপি শুনে হাইকোর্টের রায়ের ওপর স্থিতি অবস্থা দেওয়া হলো এবং বলা হলো যে হাইকোর্টের রায় আগামী 7 অগাস্ট পর্যন্ত ইনঅপারেটিভ থাকবে, দ্যাট মিনস অকার্যকর থাকবে। এর প্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের যে ডিমান্ড ছিল সেটা কিন্তু তাদের ফুলফিল হয়েছে। যে 2018 সালের যে প্রজ্ঞাপন তারা মেনে নিয়ে ঘরে চলে গিয়েছিল, সেই প্রজ্ঞাপন আবার রিভাইভ হয়েছে। তো সেই প্রজ্ঞাপন রিভাইভ হলে তো আর তাদের কোনো পুনর্বহাল হলে তো আর তাদের কোনো আন্দোলনের কোনো যৌক্তিক কারণ থাকে না। আন্দোলনের কোনো কারণেই থাকে না, যৌক্তিক তো অনেক পরের কথা, কোনো কারণেই থাকে না। তাহলে এই যে কোর্টের যে রায়, কার্যকরী রায় যেটা পাওয়া গেল 1 মাসের জন্য স্থগিত করা হলো আগেরই, এটা তো তাহলে এখন তারা বিভিন্ন জায়গায় যে আন্দোলন করছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে যৌক্তিকতার দিক থেকে কিভাবে ব্যাখ্যা করবেন? আন্দোলনটা একান্তই অযৌক্তিক বলে আমি না, সবাই মনে করে যে আন্দোলনটা একান্তই অযৌক্তিক, কারণ তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ হয়েছে। এখন তারা যখন আপিল বিভাগের রায় পেল, এটা গেল, আমরাও টেলিভিশন মিডিয়াতে বক্তব্য রাখলাম এবং সাংবাদিক সহ অন্যান্য বিজ্ঞজন যারা আদেশ কনভে করলো, তখন কিন্তু তারা নমনীয় ছিল এবং তারা বলছিল তারা জানাবে। এখন তারা নতুন করে দাবি করছে যে না, আমরা
আমরা হাইকোর্টের বারান্দায় যেতে চাই না, এটা তাদের ল্যাঙ্গুয়েজ। আমরা আদালতে যেতে চাই না, আমরা রাজপথে সমাধান করতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদেরকে আশ্বাস দেন, অথবা নির্বাহী বিভাগ থেকে যদি বিষয়টির সমাধান করে কমিশন ফর্ম করে প্রজ্ঞাপন দিয়ে অথবা পার্লামেন্টে আইন করে যদি তাদেরকে দেওয়া হয়, তাহলেই শুধুমাত্র তারা ঘরে ফিরে যাবেন, আদারওয়াইজ তারা আন্দোলনে থেকে যাবেন। আগে যখন প্রজ্ঞাপনগুলি জারি করা হয়েছিল তখন এটা একান্তভাবে সার্বিক দিক থেকে নির্বাহী বিভাগের ইস্যু ছিল, কিন্তু নির্বাহী বিভাগের আদেশটিকে যখন চ্যালেঞ্জ করা হলো হাইকোর্ট ডিভিশনে, এবং সেটার উপর হাইকোর্ট ডিভিশন যখন জাজমেন্ট দিলেন, সিদ্ধান্ত দিলেন, এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যখন আপিল দায়ের করা হলো অ্যাপিলেট ডিভিশনে, এখন কিন্তু বিষয়টি সার্বিকভাবেই বিচার বিভাগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যখন আপিলেট ডিভিশনে কোনো মামলা পেন্ডিং থাকে কোনো একটা ইস্যুকে নিয়ে, নির্বাহী বিভাগের কিন্তু আর কোনো এসআরও, প্রজ্ঞাপন বা কোনো আইন বিধি প্রণয়ন করার আর কোনো সুযোগ থাকে না। প্রতিবাদকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তারা ইচ্ছা করলে, চাইলে আইনজীবী নিয়োগের মাধ্যমে তারা আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবে, এবং তারা নিজেরাও তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবে। আজকে সকালবেলা অন্য একটি মামলা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে আপনারা স্টুডেন্টদেরকে বুঝান, ছাত্রদেরকে বুঝান যে তাদের সামনে নির্বাহী বিভাগ না, এখন বিচার বিভাগই হলো তাদের সামনে রাস্তা খোলা আছে, এবং বিচার বিভাগ যথেষ্ট দক্ষতা এবং যথেষ্ট বিবেচনার সাথে এই বিষয়টাকে দেখবে। তো এইটা আমি মনে করি যে হয় তাদের পিছনে কোনো শক্তি কাজ করছে, যে শক্তি এই গভর্নমেন্টকে আনরেস্ট করতে চায় বা গভর্নমেন্টকে একটু অস্থিতিশীল পরিস্থিতিতে নিতে চায়। এ ধরনের কোনো শক্তি, বিশেষ করে বিএনপি জামাত চক্র হয়তো কাজ করছে। এবং আমি কয়েকজনের কাছ থেকে আভাসও পেলাম, তারা বলছে যে না, হাইকোর্টের রায় এবং অ্যাপিলেট ডিভিশনের রায়গুলি ক্লিয়ার না। তো এর চেয়ে ক্লিয়ার আর কি হবে? আমি ঠিক এই জায়গাতে আবার আপনার কাছে আসব। আমরা একটা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসব একটু পরে। বিজ্ঞাপন বিরতির পর আরও একবার সাম্প্রতিক সমীকরণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কোটা আন্দোলন। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আপনি ঠিক যেখানে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে শেষ করেছিলেন সেই জায়গাটাতে একটু আসতে চাই। আপনি একটা ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে পিছনের শক্তি, এই পিছনের শক্তি কারা হতে পারে এবং তাদের বক্তব্য কি হতে পারে? পিছনের শক্তি এইটাই, আমাদের নুরুল হক নুরামিন, আমি বললাম, সেই আন্দোলন করেছিল 2018 সালে। গতকালকে একটা টিভি সাক্ষাৎকারও দেখলাম যে সে তো এখন স্টুডেন্ট না, যার ফলে সে ক্যাম্পাসে আসতে পারে না, বা সে বাহির থেকে এটা দেখছে। এরকম আজকে বিএনপির অনেক নেতৃবৃন্দকে টকশোতে শুনলাম কথা বলতে, তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলছে। আমাদের আপিল বিভাগ যখন কোনো মামলা স্ট্যাটাসকো বা স্টে অর্ডার দেন, এইটুকুই দেন, হয় স্টে লেখা থাকে অথবা স্ট্যাটাসকো লেখা থাকে। কালকে স্ট্যাটাসকো আদেশ দেওয়ার পরে আরেকটা লাইন ওনারা যোগ করে দিয়েছেন, সেটা হচ্ছে জাজমেন্ট অফ দি হাইকোর্ট ডিভিশন শেল রিমেইন ইনঅপারেটিভ। দ্যাট মিনস হাইকোর্ট ডিভিশনের রায়ের কোনো কার্যকারিতা এই মুহূর্তে থাকবে না। তারপরেও যদি ক্লিয়ার না বলেন বিএনপি নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, তাহলে ধরেই নিতে হবে যে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। কোমলমতি ছাত্রদেরকে সামনে রেখে তারা চান আন্দোলনকে জিইয়ে রাখতে। যখন তাদের দাবির সম্পূর্ণটাই আদালতের রায়ের মাধ্যমে তাদের সামনে এখন পর্যন্ত আছে, তখন তাদের আন্দোলনের কোনোই যৌক্তিকতা নাই। আন্দোলনের উদ্দেশ্য যদি খারাপ না হয়, শুধুমাত্র সরকারকে বিব্রত করা বা ইত্যাদি ইত্যাদি না হয়, তাহলে আন্দোলনে থাকার কোনো কারণ নেই। কিন্তু আমি মনে করি যে স্টুডেন্টরা এই জায়গাটায় অনেকটা ভুল করছেন, যে তাদের যে দাবি ছিল হাইকোর্টের রায় স্থগিত হওয়া, সেটা হয়েছে। তাদের দাবি ছিল 2018 সালের কোটা প্রথা প্রচলিত হওয়া, কোটা বাতিল যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনটা বহাল হওয়া, সেটা বহাল হয়েছে। তারপরে তো তাদের আন্দোলনের আর কিছুই থাকে না। তারপরেও যদি আন্দোলন করতে চায়, ধরেই নিতে হবে যে এর পিছনে কোনো না কোনো রহস্য রয়েছে। তারা যেভাবে বলে যে আন্দোলন করা তাদের অধিকার রয়েছে, ডেফিনেটলি আন্দোলনের অধিকার রয়েছে, কিন্তু আন্দোলন কখন করা যাবে? যখন তার কারণ থাকবে। যখন কারণই নাই, তাহলে আপনি কেন জনদুর্ভোগ ঘটাবেন, কেন সরকারকে বিব্রত করবেন? সো এটা যখন তারা করে, তখন জনগণই কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করবে। এখন তারা হয়তো ফেসবুকের জনমত দেখে বা যে কমেন্টসগুলি আসে, আপনাকে মনে রাখতে হবে যে শুধুমাত্র ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মন্তব্যই কিন্তু শেষ কথা না, এর বাইরেও কিন্তু অনেক কথা রয়েছে। তো সাধারণ জনগণ যখন আপনি অযৌক্তিক আন্দোলন করবেন, তখন তো এই আন্দোলনের প্রতি সমর্থন থাকবে না, তখন আলটিমেটলি আপনাকে ওই জায়গা থেকে সরে যেতে হবে।
আচ্ছা, কার্যকর যে অংশটি আপনি বললেন রায়ের কার্যকর অংশ, এটা হওয়ার পরে এখন ছাত্ররা যেটা করছে আন্দোলনটা, সেটার পিছনে একটা কারণ হতে পারে যে রাজনৈতিক এক ধরনের তাদেরকে উস্কানিমূলক কিছু একটা, আর এরকমই হতে পারে যে তাদের বয়সের কারণে, অল্প বয়সের কারণে প্রজ্ঞার অভাব রয়েছে। এটা কি একটা কারণ হতে পারে? আমি মনে করি না তাদের প্রজ্ঞার অভাব রয়েছে। তারা যেহেতু তারা আন্দোলনের যে সমস্ত বক্তব্য আমি শুনেছি, তারা অত্যন্ত ম্যাচিউর্ড আমি মনে করি, এবং এই ম্যাচিউরিটিটাকেই ব্যবহার করছে অন্য শক্তি। তারা মনে করে যে তাদের এই আন্দোলনে এখন যারা জমায়েত হয়েছে, তারা যদি এখন আন্দোলন বন্ধ করে দেয়, তাহলে এই জমায়েত তারা পরে 1 মাস পরে করতে পারবে কিনা, যদি আদালতের রায় তাদের বিপক্ষে যায়, তাহলে এই সাসপিশন থেকে তারাও আন্দোলনটাকে জিয়ে রাখতে চাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার আন্দোলনের ফলে তো জনদুর্ভোগ হচ্ছে, আপনার আন্দোলনের ফলে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। তো সেই পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ধরেন এখন পর্যন্ত নীরব আছে, কিন্তু জনদুর্ভোগ নিরসন করা কিন্তু সরকারের দায়িত্ব। আপনি প্রতিদিন শাহবাগ আটকে রাখবেন, প্রতিদিন বাংলা মোটর আটকে রাখবেন, প্রতিদিন মৎস্য ভবনের সামনে আপনি আটকে রাখবেন। আজকে আমাদের সুপ্রিম কোর্ট থেকে অনেকেই আর্লি বের হয়ে গেছে, যে 3টার আগে বের হতে হবে। অনেক নারী সদস্য আমাদের রয়েছে, তাদের জন্য তো এখানে রাত 8টা পর্যন্ত সুপ্রিম কোর্ট বারে বসে থাকা খুব মুশকিল। সেম কাহিনী কিন্তু অফিস আদালতগুলিতেও হচ্ছে, যে তারা 3টার আগে বের হতে চেষ্টা করছে। আর কোনো দাবি আপনার বাকি নাই, তাহলে আপনি কেন জনদুর্ভোগ সৃষ্টি করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবেন? এবং তারা কিন্তু এরকম ইশারাও দিয়েছে যে এখন যদি কিছু হয়, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। আমি বলবো যে অবশ্যই সরকার এর দায় দায়িত্ব নেবে না। যদি মানে আন্দোলনের মাঝে কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকে যে তৃতীয় আরও কোনো পক্ষ ঢুকে পরিস্থিতি আরও ঘোলাটে করার জন্য। তো এই ধরনের কোনো পরিস্থিতি হলে অবশ্যই যারা বিনা কারণে আন্দোলন করতেছে তারাই দায়ী হবে। আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের অবদান আমাদের স্বাধীনতার ব্যাপারে, মুক্তিযোদ্ধাদের যে কথা, সেই অনুভূতি, সেই সম্মানটা কি বাংলাদেশ থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে বা ম্লান হয়ে যাচ্ছে বর্তমান প্রজন্মের কাছে? সেটা আমি মনে করি না। মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান, ডেফিনেটলি তারা আমাদের কাছে অনেক সম্মানীয়। এবং আজকে সাহস করে যারা সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের অবদান অনস্বীকার্য। তারা আমাদের সূর্য সন্তান, ডেফিনেটলি। তারা যদি যুদ্ধ না করে এই দেশকে স্বাধীন করতো, তাহলে আজকে আমরা এত বড় আইনজীবী হতে পারতাম না। একটা সময় ছিল শুধু বিটিভি ছাড়া আর কোনো টিভি ছিল না। তারপর প্রথম যখন টিভি আসলো, ইটিভি, সেই ইটিভিকে নিয়েও অনেক ষড়যন্ত্র হয়েছে। তো মিডিয়া যত বাড়বে, আপনি সরকারকে জবাবদিহিতার জায়গায় তত বেশি যেতে হবে। আমরা ফোর্থ ফোর্স বলে থাকি, যে এক্সিকিউটিভ, লেজিসলেশন এবং জুডিশিয়ারির পরে যদি কোনো একটা শক্তি থাকে, দিস ইজ মিডিয়া। এবং মিডিয়াই কিন্তু এই জিনিসগুলিকে প্রচার করছে, প্রকাশ করছে। জনগণ মিডিয়ার সুবাদেই কিন্তু সব কিছু দেখছে। তো আমি মনে করি যে আন্দোলন যারা করছে অথবা আন্দোলন যারা স্থগিত করছে, সব নিউজ যদি মিডিয়াতে আসে, এবং মিডিয়া যুগে আমরা এগুলি জানতে পারছি। যে প্রশ্নটা আপনি করেছিলেন যে মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা অবশ্যই ক্ষুণ্ণ করে দেখার কোনো সুযোগ নেই। এবং মুক্তিযোদ্ধাদের কোটার যে জায়গাটা, আমি মনে করি আন্দোলনকারী ছাত্ররাও বলছে যে এটা সংস্কার হওয়া প্রয়োজন। তারাও কিন্তু একবারে বাতিল চাচ্ছে না। আমার মনে হয় যে সবাই একটা যৌক্তিক আর্গুমেন্ট দিয়ে, অ্যাপিলেট ডিভিশনে যেহেতু মামলা বিচারাধীন, অ্যাপিলেট ডিভিশন কিন্তু এই দিক থেকে অনেক আশ্বাসের কথা আমাদেরকে শুনিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিষয়গুলি সুন্দর মতো পর্যালোচনা করে, কোটা প্রথার সংস্কার করে, কোটা রেখে, কারণ কোটা রাখা দরকার, এই জন্য মুক্তিযোদ্ধাদের অবদানের জন্য কোটা রাখা দরকার। আমি অবশ্যই কোটা রাখার পক্ষে মত দিব। তবে 30% যে কোটা আছে সেটা কমানো যেতে পারে আমি মনে করি। আর অন্য জেলা কোটা, তারপর মহিলা কোটা, তারপর আরও অন্য যে কোটাগুলি রয়েছে, অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা, সেগুলিও কিন্তু সময়ে সময়ে কখনো 5% করা হয়েছে, কখনো 10% করা হয়েছে। এবং এইটার কিন্তু যৌক্তিকতা শুধু যে আমরা এভাবে বলছি তা না। আমরা যদি সেই 72 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত পরিসংখ্যান দেখি, তাহলে পরিসংখ্যানগুলি তো স্ট্যাটিস্টিকগুলি আছে আমাদের সামনে, অফিসে সংরক্ষিত আছে। সেগুলি দেখে কোন বছর কিভাবে কোটা পূরণ করা হয়েছে, এবং এখন সেই কোটা পূরণ করার যে পদ্ধতি, এটার জন্য কিন্তু বারবার সুপারিশ করা হয়েছে। এই পর্যন্ত 2টা কমিশন করা হয়েছিল আমার জানা মতে। সবাই কিন্তু এটাই মতামত দিয়েছে যে কোটা পদ্ধতি এখন যেভাবে আছে এটা জটিল এবং সংখ্যার দিক থেকে একটু বেশি। সব দেশেই কিন্তু কম বেশি কোটা পদ্ধতি আছে, ইন্ডিয়াতে আছে, ইভেন আমেরিকাতেও আছে, উন্নত রাষ্ট্রগুলোতে। আমরা ঠিক এখানে আবার ফিরে আসবো, আবারও আমাদের একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে।
প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে আবারও বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসব কিছুক্ষণের মধ্যে। বিজ্ঞাপন বিরতির পর সাম্প্রতিক সমীকরণে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের বিষয় কোটা আন্দোলন। আলোচক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। যেটি আপনি বলছিলেন যে শুধুমাত্র বাংলাদেশ নয়, দেশের বাইরে অর্থাৎ অন্যান্য দেশেও এই ধরনের কোটা পদ্ধতি রয়েছে, এই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, অন্যান্য দেশেও কোটা পদ্ধতি রয়েছে এবং কোটা পদ্ধতির মূল উদ্দেশ্যই হচ্ছে যে একটা অনগ্রসর জাতিগোষ্ঠী অথবা বিশেষ সুবিধাভোগী জাতিগোষ্ঠী যারা থাকবেন বা বিশেষ ক্লাস লোকজন যারা থাকবেন, তাদেরকে চাকরির ক্ষেত্রে সমতা নিশ্চিত করা। বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে, তো ওইটাই কিন্তু সমতার জায়গাটা। আমাদের আর্টিকেল 29 অফ দি কনস্টিটিউশন, সেখানে কিন্তু এই বিষয়গুলি পরিষ্কার করে বলা হয়েছে যে নারী এবং অনগ্রসর জাতিগোষ্ঠী এবং যারা বিশেষ কোটায় যাদেরকে স্থান দেওয়া হয়েছে তাদের এইটা পাওয়াটাই কিন্তু মৌলিক অধিকার। প্রতিবন্ধীও রয়েছে এর মধ্যে, ডিসেবল ডিস্ট্রিক্ট কোটাগুলি। কারণ আমাদের অনেকগুলি ডিস্ট্রিক্ট রয়েছে এখন পর্যন্ত, আমি নাম বলছি না, যারা এখন পর্যন্ত কিন্তু অনগ্রসর। তো তাদেরকে যদি কোটা দেওয়া না হয় তাহলে তারা কখনো এগিয়ে আসতে পারবে না। তো এই জন্য যে আমরা যদিও বলি যে নারীর ক্ষমতায়ন হয়েছে বা নারীরা এখন শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে আসছে, চাকরি ক্ষেত্রে অনেক এগিয়ে আসছে, বাট তারপরেও আমি মনে করি যে নারীদেরকেও এখনো কোটা তুলে দেওয়ার কিন্তু সময় হয় না, তাদের জন্য কোটা প্রয়োজন। আর যারা প্রতিবন্ধী আছে তাদের তো কোটা লাগবেই এবং এই সবসময় প্রয়োজন হবে। জেলার দিক থেকেও বিভিন্ন জেলা কিন্তু এখন পর্যন্ত অনগ্রসর জেলা রয়েছে। আপনি চিন্তা করলে আমাদের যেমন ঢাকার সাথে, কুমিল্লার সাথে, তারপর এরকম আরও বেশ কিছু, গাজীপুর বা নোয়াখালী, তাদের সাথে যদি আপনি অন্য আরেকটা অনগ্রসর উত্তরাঞ্চলের অনেকগুলো, আমি নাম বলতে চাই না, তখন তারা হয়তো মাইন্ড করবে যে আমাদেরকে অনগ্রসর বলেছে। কিন্তু আমি মনে করি যে তাদের জন্য কোটা প্রথা খুবই প্রয়োজন, অন্তত কিছুটা হলেও রাখা দরকার। যদি না রাখা হয় তাহলে ওই যে সমতা নিশ্চিত করা চাকরির ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে, সেটা কিন্তু নিশ্চিত হবে না। কিন্তু এবং আন্দোলনকারীদেরকে আমি এই জায়গাটায় ধন্যবাদ জানাই, তারাও কিন্তু বাতিলের পক্ষে না, তারাও সংস্কারের পক্ষে। এবং কালকে আমি শুনছিলাম তারা 15% পর্যন্তও তারা চায়। এখন অবশ্যই এরা আমাদের ছাত্রছাত্রী, ওরা সাধারণ, ওরা মেধাবী বলে তারা, এবং এরা দেশের ভবিষ্যৎ। সুতরাং মেধা কোটায়ও তাদের সুযোগ, কোটা বৃদ্ধি করে তাদের সুযোগ বৃদ্ধি করা উচিত। সুতরাং এই ক্ষেত্রে কোটা থাকুক এবং কোটা প্রথার একটা সংস্কার করে অ্যাপিলেট ডিভিশন থেকে আমাদের সেই সমাধানটা পেলে আমাদের জন্য সুবিধা হবে। এবং আন্দোলনকারী এই জায়গাটা বুঝছে না যে যদি অ্যাপিলেট ডিভিশন থেকে রায় হয় তাহলে ওই রায় কিন্তু ইচ্ছা করলে সরকার পরিবর্তন করতে পারবে না, সরকারও মানতে বাধ্য। কিন্তু সরকার যদি কোনো এসআরও করে বা প্রজ্ঞাপন করে, সেটা কিন্তু আপিল বিভাগ বা অন্য হাইকোর্ট ডিভিশন কিন্তু বাতিল করে দিতে পারবে। তো এই জন্য আমি মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হোক, তারা অ্যাপিলেট ডিভিশনে তাদের বক্তব্য রাখুক। আমাদের ওখানে 5-6 জন মাননীয় বিচারপতি রয়েছেন আপিল বিভাগে, সবাই বিবেচনা করে, আমরা কালকে অনেক সিনিয়র আইনজীবী চেয়েছেন যে আমরা অ্যামিকাস কিউরি হিসেবে এই মামলায় কথা বলবো। তো তাদের কথাও আদালত শুনুক, মেজরিটি দেখুক, সব কিছু চিন্তা করে আদালত যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত তারা মেনে নেবে। তারা তো এই দেশেরই জনগোষ্ঠী, আমরা তাদেরকে বলতেছি তারা আমাদের ভবিষ্যৎ। সুতরাং তাদের বোধোদয় হওয়া উচিত যে আইন আদালতের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত তাদের। আরেকটা বিষয়, এটা বিভিন্ন গণমাধ্যম, গণমাধ্যম নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে, সেটি হচ্ছে যে 30 লক্ষ যারা শহীদ হয়েছেন আমাদের দেশে, তাদের পরিবার বা তাদের সন্তানদের নিয়ে কি আসলে কোথাও কোনো আলোচনা হয়? তুলনামূলকভাবে কম আলোচনা হয়। এবং আপনি যদি টিভি মিডিয়াতে দেখেন, যারা আন্দোলন করছে অথবা আন্দোলনের বাইরেও কিছু লোক রয়েছে, তারা কিন্তু অসম্মানজনকভাবে অনেক ক্ষেত্রে কমেন্টস করে থাকেন, যেটা খুবই, আমি বলবো, নীতি বহির্ভূত এবং এটা আমি বলবো অনেকটা গঠিত কাজ। যাদের অবদানে আজকে বাংলাদেশ, আমি যেটা বললাম যে আজকে বাংলাদেশের যত উন্নতি হয়েছে, যত প্রাপ্তি, আজকে পাকিস্তান দেখেন দেউলিয়া রাষ্ট্র। আপনি যদি পূর্ব পাকিস্তান থাকতেন তাহলে আপনিও আজকে দেউলিয়ার, আরো বেশি খারাপ অবস্থা থাকতো, তাদেরই অবস্থা খারাপ, আমাদের আরো বেশি খারাপ। আজকে আমাদের যে জব সৃষ্টি হয়েছে, আজকে পাকিস্তানের সাথে থাকলে তো আমার এই জব ক্রিয়েশন হতো না। আজকে যতগুলি ব্যাংক হয়েছে, আমি যে বললাম যতগুলি টিভি স্টেশন হয়েছে, যতগুলি কর্পোরেট প্রতিষ্ঠান হয়েছে, যতগুলি আপনার প্রজেক্ট হয়েছে, এইগুলি কোনোটাই কিন্তু সম্ভব ছিল না যদি আজকে আমরা পূর্ব পাকিস্তান হিসেবে থাকতাম। সুতরাং স্বাধীনতার কারণে আমরা আজকে এই জায়গার, এটা শুধু আমার কথা না,
যত বড় বড় মনীষীরা হয়েছে বাংলার বুকে, তারা কিন্তু সবাই এটা বলেছে যে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, একটা দেশ জাতি, আমরা এমনি হয়তো অনেকে অশ্রদ্ধা করে কথা বলে থাকেন। আমি স্পষ্টই বলতে পারি, আপনি যদি আমাদের বিরোধী দলীয় যে তারেক জিয়া, সেও যখন বঙ্গবন্ধুর নাম বলে শ্রদ্ধা করে কিন্তু বলে না, জননেত্রী শেখ হাসিনার নাম বলে শ্রদ্ধা করে বলে না। এই যে এটা বলবো আমি অপসংস্কৃতি। একটা দেশের স্থপতি, জাতির জনক, আজকে আপনি অনেক আন্দোলন করতে পারেন, কিন্তু একটা দেশ সৃষ্টি আর একজনের ডাকে সাড়া দিয়ে এতগুলি মানুষ, 30 লক্ষ মানুষ শহীদ হওয়া এবং সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। আমরা এখন একজন নায়কের নামে একজন মারা গেলে গল্প করি যে অমুক নায়কের নামে অমুক মারা গেছে। তো একজন জাতির পিতার ডাকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা পূর্ব বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এটা একটা বিশাল ব্যাপার, যার ফলে ওনাকে কিন্তু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়। এবং দেখেন, পলাশীর যুদ্ধের পর আমরা কিন্তু শাসিত হয়েছি, আমাদের কিন্তু কখনোই স্বাধীনতা আসে নাই। বঙ্গবন্ধু ভারত বিভাগ যখন হলো, পাকিস্তান যখন সৃষ্টি হলো, সেখানেও কিন্তু ওনার অবদান রয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে থেকে উনি আন্দোলন করেছেন, কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে উনি দেখেছেন এটা শুভঙ্করের ফাঁকি। তখন থেকেই উনি এই পূর্ব বাংলার স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করেছেন। তো এই যে ওনার সারা জীবনের যে কষ্টের যে ব্যাপ্তি, তার এক জিয়া যায় এখন লন্ডনে বসে আছে, একদিন জেলে যাইতে রাজি না। আর উনি ওনার 53 বছরের জীবনে প্রায় 20 বছর জেলে কাটিয়েছেন। তো এই জেল, জুলুম, নির্যাতন তো ওনার উপর কম হয় না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বের করেছেন সিক্রেট ডকুমেন্টস, আপনি যদি দেখেন, আমি অনেকগুলি পড়েছি যে উনি কোথায় যাচ্ছেন সেটাও কিন্তু গোয়েন্দারা ফলো করছে। যে এক বঙ্গবন্ধুকে ফলো করার জন্য পাকিস্তানের পুরা গোয়েন্দার টিম ব্যতিব্যস্ত ছিল। তাদের মানে সব কাজের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ ছিল বঙ্গবন্ধুকে ফলো করা। উনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কি খাচ্ছেন, কোথায় আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন, মানে এভরিথিং ফলো করা হতো। তো একজন ব্যক্তিকে কেন্দ্র করে একটা রাষ্ট্র যখন ব্যতিব্যস্ত থাকে, তখন আপনাকে ধরেই নিতে হবে যে তার যে অবদান, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তাকে এমনিতেই বলা হয় না। সুতরাং এই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাবোধের যে জায়গাটা, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাবোধের যে জায়গাটা, সেই জায়গাটা যদি মীমাংসিত হয়, আজকে তাদেরকে যদি অসম্মান করে কোনো কথা বলা না হয় এবং তাদের যতটুকু প্রাপ্য আছে সেটুকু প্রাপ্য যদি তাদেরকে দেওয়া হয়, আমি মনে করি যে আমরা জাতি হিসেবে সম্মানিত হব। এবং যারা মুক্তিযোদ্ধাকে অসম্মান করে কথা বলে, তাদেরকেও কিন্তু কেউ সম্মান দেয় না, কিন্তু তারা ওইটা অনেক ক্ষেত্রেই আমি দেখি বলে ফেলে। আমি মনে করি মুক্তিযোদ্ধারা অনেক সম্মানের, তাদের সন্তানরাও সম্মান পাওয়ার অধিকারী, এবং তাদের পুত্রকন্যা যারা আছে সবারই এটা অন্তত আরও অনেকটা সময় পর্যন্ত আমাদের এই সুযোগের জায়গাটা সৃষ্টি করে রাখা উচিত এবং তাদের সম্মানের জায়গাটাও সুরক্ষিত রাখা উচিত। জি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি আপনার এই মূল্যবান আলোচনা যারা দেখলেন তাদের মধ্যে ছড়িয়ে পড়বে। আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা অটুট থাকুক, এমন প্রত্যাশা রেখে আজকের সাম্প্রতিক সমীকরণ শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।